বাসায় আজ এলাহি কাণ্ড। চারদিকে আলোকসজ্জা, মানুষের ভিড় আর উচ্চস্বরে গান বাজছে, কিন্তু আমার বুকের ভেতরটা যেন মরুভূমির মতো খা খা করছে। যাকে আমি সারা জীবন এড়িয়ে চলেছি, যার অহংকারের কাছে আমার অস্তিত্ব সবসময় তুচ্ছ মনে হয়েছে, আজ সেই মেয়ের সাথেই আমার বিয়ে। আমার মামাতো বোন আনিকা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শেরওয়ানিটা ঠিক করছি আর ভাবছি, ভাগ্য আমাকে কোন রসিকতার মুখে দাঁড় করালো। যে মেয়েটা লন্ডনে পড়াশোনা করে এসে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আমার সাথে কথা বলেনি, সে কি পারবে এই মধ্যবিত্ত সংসারের মায়া বুঝতে? ঠিক তখনই দরজায় নক না করেই রুমে প্রবেশ করলো আমার ছোট বোন নূপুর। ভাইয়া জলদি কর, ভাবি তো স্টেজে চলে এসেছে। উফ, যা লাগছে না ওকে, মনে হচ্ছে কোনো অপ্সরা আকাশ থেকে নেমে এসেছে। কিন্তু ওর ভাব দেখেছিস, কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। নূপুর, তোর কি মনে হয় রূপ দিয়ে জীবন চলে? এই অস্পরার যে দেমাগ, তাতে আমার জীবনটা বিষিয়ে তুলবে ও। তুই তো জানিস ও আমাকে ছোটবেলা থেকে অপছন্দ করে। আর ওসব বাদ দে তো, এখন তো আর মামা তো বোন না, এখন সে তোর জীবন সঙ্গিনী। একটু হেসে যা, সবাই তাকিয়ে আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। স্টেজে বসে আছে আফরোজা। লাল লেহেঙ্গায় ওকে সত্যিই অপূর্ব লাগছে, কিন্তু ওর মুখটা পাথরের মতো শক্ত হয়ে আছে। আমার পাশে এসে বসা মাত্রই ও একটু সরে বসল, যেন আমার স্পর্শে ওর দামি পোশাকটা নষ্ট হয়ে যাবে। এত বিরক্তি নিয়ে বসে থাকার দরকার নেই। আমাদের দুই পরিবারের সম্মানের খাতিরেই আমি এই বিয়েতে রাজি হয়েছি। তুমি চাইলে এখনও উঠে চলে যেতে পারো। আরিয়ান, বেশি কথা বলো না তো। তুমি খুব ভালো করেই জানো ড্যাড অসুস্থ বলেই আমি এখানে বসে আছি। এই ভাঙা বাড়ি আর তোমার মতো ব্যাকডেটেড ছেলের সাথে সংসার করার শখ আমার নেই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে দাও, তারপর বুঝে নিবে আমি কি জিনিস। আমি তো জানি তুমি কি জিনিস। এক টুকরো বরফ, যার মধ্যে কোনো অনুভূতি নেই, শুধু রূপ আর টাকার দেমাগ আছে। মুখ সামলে কথা বলবে। আমি আনিকা চৌধুরী, আমার লেভেলের সাথে তোমার কোনো তুলনাই হয় না। জাস্ট ওয়াচ অ্যান্ড সি এই দেমাগী মেয়েটাই তোমাকে কিভাবে নাচায়। বিয়ে শেষ হলো, কবুল বলা হয়ে গেছে। এখন শুরু হলো এক নতুন যুদ্ধ। এক ছাদের নিচে এক অহংকারী রাজকন্যা আর এক জেদি মধ্যবিত্ত ছেলের সংসার। এখন তো আপনারা সকলেই ভাবছেন, এমন দেমাগী মেয়ে কেন আমাকে বিয়ে করছে, আর আমি বা কেন অপছন্দের পরেও তাকে বিয়ে করছি। তাহলে শুনুন, আসলে আমার একমাত্র মামা অর্থাৎ আনিকার বাবা আমাকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। আমার মা ভাই ভক্ত, আর আমার বাবা যখনই বিপদে পড়ে তখনই মামা সাহায্য করে। এরপর এক সপ্তাহ আগে হঠাৎ মামা বিয়ের প্রস্তাব দেন। আমার বাবা মাও আনিকার আচার আচরণ সম্পর্কে জানে, কিন্তু তারপরেও কেউই মামাকে বারণ করতে পারেনি, কারণ মামা সবসময়ই আমাদের সকল বিপদে পাশে থেকেছে। এখন কোন মুখে মামাকে বারণ করবে? আর আমি কখনো আমার বাবা মায়ের ওপর কথা বলিনি। তো আশা করি সবাই বিয়ের কাহিনীটা বুঝতে পেরেছেন। তো এখন বসে আছি গাড়িতে আনিকার পাশে, আমার বাড়িতে যাচ্ছি। অন্য মেয়েরা তো বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় কান্না করে, কিন্তু আনিকা একটুও কান্না করেনি। গাড়িটা যখন আমাদের বাড়ির সামনে এসে থামল, রাত তখন প্রায় 1টা। নূপুর আর পাড়ার ভাবিরা মিলে বেশ ঘটা করেই আনিকাকে বরণ করে নিল। আনিকার মুখে সেই একই বিরক্তি, যেন এই কাদামাটির উঠোন আর ছোট গেট দিয়ে ভেতরে ঢোকাটাই ওর জন্য বড় কোনো শাস্তি। উফ, এখানে তো মশা কেন আরিয়ান? আর তোমাদের এই ঘরের সিলিং ফ্যানটা কি যুদ্ধ করছে নাকি? শব্দে তো কান ফেটে যাচ্ছে। এটা লন্ডন না আনিকা, এটা আমাদের মধ্যবিত্ত শান্তির নীড়। ফ্যানের শব্দ সহ্য করতে না পারলে জানালা খুলে দাও, বাইরের বাতাস খাও। জানালা খুলবো যাতে সব মশা এসে আমাকে কামড়ায়? অসম্ভব। শোনো, আমি এই রুমে এক রাতও কাটাতে পারবো না। কাল সকালেই আমি ড্যাডের সাথে কথা বলবো। আমাকে কোনো ভালো হোটেলে শিফট হতে হবে। ভাবি,
আজ রাতটা কষ্ট করে থেকে যাও না। মা নিজ হাতে তোমাদের ঘর সাজিয়েছে, দেখো কত সুন্দর রজনীগন্ধা দিয়ে খাট সাজানো। আনিকা খাটের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, রজনীগন্ধা? ড্যামচিট, আমার এই ফুলের গন্ধে অ্যালার্জি আছে। আরিয়ান, এইসব আবর্জনা এখনই সরাও এখান থেকে। আমি এসব সস্তা ডেকোরেশনের মধ্যে ঘুমোতে পারবো না। আমি দেখলাম মা দরজার আড়াল থেকে সব শুনছেন। মায়ের মুখটা ছোট হয়ে গেল। নিজের সবটুকু সামর্থ্য দিয়ে মা ঘরটা সাজিয়েছিলেন ছেলের বউয়ের জন্য। আমার রাগটা এবার মাথায় চড়ে বসল। নূপুর, তুই যা এখান থেকে, মাকেও নিয়ে যা। আমি আনিকার দিকে ফিরে বলি, শোনো আনিকা চৌধুরী, এটা তোমার বাবার রাজপ্রাসাদ নয় যে হুকুম দেবে আর সব হয়ে যাবে। এই ঘরে থাকতে হলে এভাবেই থাকতে হবে। আর ফুলগুলো যদি তোমার কাছে আবর্জনা মনে হয় তবে তুমি সোফায় গিয়ে শুতে পারো। তুমি আমাকে সোফায় শুতে বলছো? সাহস তো কম না তোমার। তুমি জানো আমার একটা ড্রেসের দাম দিয়ে তোমার এই পুরো ঘর সাজানো যাবে? টাকার গরম অন্য কোথাও দেখিও। এই বাড়ির বউ যখন হয়েছ তখন এই বাড়ির নিয়মেই চলতে হবে। আমি আজ ক্লান্ত, কোনো ঝগড়া করতে পারবো না। তোমার ইচ্ছা হলে ঘুমাও, না হলে বসে থাকো। আমার গায়ের শেরওয়ানি খুলে আলনায় রাখলাম এবং বিছানার একপাশে শুয়ে পড়লাম। আনিকা রাগে ফুঁসতে ফুঁসতে খাটের অন্য কোণে বসল। সারা রাত ও ঘুমানো তো দূর, মোবাইল টিপতে টিপতে আর বিরক্তি প্রকাশ করতে করতেই কাটিয়ে দিল। সকালে ঘুম ভাঙতেই আরিয়ান দেখল আনিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মেকআপ করছে। সকাল সকাল এত সাজগোজ দেখে আরিয়ান অবাক হলো। এত সকালে এত সাজগোজ কেন? কোথাও যাচ্ছ নাকি? আনিকা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে বলে, ড্যাড গাড়ি পাঠাচ্ছে। আমি এই জারাজীর্ণ বাড়িতে নাস্তা করতে পারবো না। আমি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। আর হ্যাঁ, তোমার মাকে বলে দিও যেন আমার জন্য অয়েলি কোনো খাবার না বানাই। আই হেট দেশি ব্রেকফাস্ট। আমি হেসে বললাম, তোমার ড্যাড তোমাকে অনেক আদর দেয় ঠিকই, কিন্তু আজ তিনি তোমাকে নিতে আসতে পারবেন না। আমি জানি তিনি অসুস্থ, আর আজ আমাদের বাড়িতে মেহমান আসবে। তোমাকে থাকতে হবে। হট! আমি কেন থাকবো? তোমার ওই পাড়াপড়শির সাথে বসে গল্প করার রুচি আমার নেই। ঠিক তখনই আরিয়ানের মা ঘরে ঢুকলেন হাতে নাস্তার ট্রে নিয়ে। মা আনিকা, এই নাও পরোটা আর ভাজি, নিজের হাতে বানিয়েছি, একটু মুখে দিয়ে দেখো মা। আনিকা ট্রেটার দিকে এমনভাবে তাকালো যেন কোনো বিষাক্ত কিছু রাখা হয়েছে। সে হাত দিয়ে ট্রেটা সরাতে গিয়েই গ্লাস উল্টে মায়ের গায়ে পানি পড়ে গেল। ওহ নো! দেখলেন তো কি হলো? আমি বলেছি না আমি এসব খাবো না। কেন জোর করছেন? আনিকা, মায়ের গায়ে পানি পড়েছে, একটা সরিও বলতে পারছো না? তোমার কি একদমই সৌজন্যবোধ নেই? সরি কেন বলবো? ভুলটা তো ওনার। উনি কেন এটা নিয়ে আমার সামনে আসলেন? জাস্ট লিভ মি অ্যালোন। আরিয়ান মায়ের দিকে তাকালো। মায়ের চোখে জল টলমল করছে, কিন্তু তিনি কিছু বললেন না। মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরিয়ানের মনে হলো তার কলিজায় কেউ টান দিয়েছে। যে মা তার জন্য পৃথিবী, সেই মায়ের এই অপমান সে সইতে পারছে না। আনিকা, তুমি আমার সাথে যা ইচ্ছা করো, সহ্য করব, কিন্তু আমার মায়ের সাথে যদি আবার কোনো দিন এরকম ব্যবহার করো তবে মনে রেখো, আমি লন্ডনের জেন্টালম্যান না, আমি এই মাটির ছেলে। আমি জানি কিভাবে বেয়াদবদের শিক্ষা দিতে হয়। শিক্ষা দেবে তুমি? ট্রাই করে দেখতে পারো আরিয়ান। এই আনিকা চৌধুরীকে দাবিয়ে রাখার ক্ষমতা তোমার মতো সাধারণ ছেলের নেই। আরিয়ান আর কথা বাড়ালো না। সে বুঝল এই পাথরকে গলাতে হলে অন্য কোনো পথ ধরতে হবে। এদিকে আনিকা ফোন বের করে কাউকে টেক্সট করছে আর মিটিমিটি হাসছে। আরিয়ানের মনে হলো সামনে কোনো বড় ঝড় আসছে। আরিয়ান ড্রয়িং রুমে বসে নাস্তা করছিল, কিন্তু তার মন পড়েছিল আনিকার জেদি আচরণের দিকে। ঠিক তখনই আনিকার ফোনটা বেজে উঠল। আনিকা বাথরুমে ছিল, ফোনটা বিছানার ওপর পড়ে আছে। আরিয়ান সাধারণত কারো ফোনে হাত দেয় না, কিন্তু স্ক্রিনের নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল।
জায়ান, পাশে একটা হার্ট ইমোজি। আরিয়ান ফোনটা ধরল না, কিন্তু আনিকা বাথরুম থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ফোনটা ছো মেরে নিয়ে নিল। তার চোখে মুখে একটা লুকোচুরি ভাব। কে ফোন দিয়েছিল? জাইনকে? আনিকা একটু থতমত খেয়ে পরক্ষণেই সামলে নিয়ে বলে, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে মাথা না ঘামালেই ভালো করবে আরিয়ান। জাইন আমার লন্ডনের ফ্রেন্ড, হি ইজ ভেরি স্পেশাল টু মি। তোমার মতো ব্যাকডেটেড কারোর সাথে ওকে তুলনাও করা যায় না। স্পেশাল মানে? তোমার বিয়ে হয়ে গেছে, এটা কি ও জানে? বিয়ে? এটাকে তুমি বিয়ে বলো? এটা জাস্ট একটা এগ্রিমেন্ট ড্যাডের জন্য। জাইন কাল পরশুর মধ্যেই বাংলাদেশে আসছে। ও আসলে আমি ওর সাথেই টাইম স্পেন্ড করব। তুমি যেন মাঝখানে এসে কোনো সিন ক্রিয়েট না করো। আরিয়ানের ভেতরটা জ্বলে উঠল। নিজের স্ত্রীর মুখে অন্য পুরুষের গুণগান আর তাকে স্পেশাল বলাটা কোনো স্বামী সহজভাবে নিতে পারে না। তবে আরিয়ান নিজেকে শান্ত রাখল। সে জানে রেগে গেলে আনিকা আরও পেয়ে বসবে। দুপুরের ঘটনা। দুপুরে বাড়িতে বেশ কিছু আত্মীয় এসেছে নতুন বউ দেখতে। আরিয়ানের মা সবাইকে নিয়ে ব্যস্ত। তিনি বারবার আনিকাকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু আনিকা ঘরের দরজা বন্ধ করে ভেতরে এসিতে বসে আছে। মা মেহমানদের সামনে লজ্জায় পড়ে যাচ্ছেন দেখে আরিয়ান রুমে গেল। আনিকা, বাইরে মেহমানরা এসেছে, অন্তত 10 মিনিটের জন্য হলেও একটু বাইরে চলো। মা খুব বিব্রত হচ্ছেন। আনিকা ল্যাপটপে কাজ করতে করতে বলে, আমি কি তোমার বাড়ির শোপিস যে সবাইকে মুখ দেখাতে হবে? আমি পারবো না। আর এই গরমে ওই অশিক্ষিত মহিলাদের সাথে বসে গসিপ করার কোনো ইন্টারেস্ট আমার নেই। তুমি কি আসবে, নাকি আমি তোমাকে হাত ধরে নিয়ে যাব? আমার মা সবার কাছে ছোট হচ্ছে, এটা আমি হতে দেব না। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে আনিকা একটু দমে গেল। আরিয়ানের চোখে আজ এক অদ্ভুত তেজ। আনিকা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। ফাইন, যাচ্ছি, কিন্তু মনে রেখো এর বদলা আমি নেবই। বাইরে আসতেই আরিয়ানের বড় খালা আনিকাকে দেখে বলে উঠলেন, ও মা, বউ তো মাশাল্লাহ পরীর মতো। তা মা, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য একটু শরবত বানিয়ে আনো তো, দেখি তোমার হাতের কাজ কেমন। আনিকা খালার দিকে এমনভাবে তাকালো যেন তাকে এখনই চিবিয়ে খাবে। এক্সকিউজ মি, আমি কি এখানে বুয়া হিসেবে এসেছি? আপনারা শরবত খেতে চাইলে কাজের লোককে বলুন, আমি রান্নাঘরে ঢোকার জন্য আসিনি। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মা মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আরিয়ান এবার আর চুপ থাকতে পারল না। খালা, আপনি বসুন, আনিকা জাস্ট মজা করছে। আনিকা, রান্নাঘরে গিয়ে শরবতটা নিয়ে এসো, আমি তোমাকে হেল্প করছি, চলো। আরিয়ান এক প্রকার জোর করেই আনিকাকে রান্নাঘরে নিয়ে গেল। ছাড়ো আমার হাত, তুমি আমাকে সবার সামনে ইনসাল্ট করলে। ইনসাল্ট তুমি নিজেকে করছো আনিকা। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা লন্ডনের ইউনিভার্সিটিতে শেখায়নি। শরবতের জগটা ধরো আর গিয়ে সবার সামনে ক্ষমা চেয়ে এটা সার্ভ করো। নেভার, আমি এটা করব না। ঠিক তখনই আনিকার ফোনে আবার জাইনের মেসেজ এলো। বেবি, আমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি, কাল দেখা হচ্ছে তো। আনিকা মেসেজটা দেখে আরিয়ানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আচ্ছা ঠিক আছে, আমি শরবত দিচ্ছি, কিন্তু কাল আমি সারা দিনের জন্য বাইরে যাব। জাইন আসছে, আমি ওর সাথে ডিনার করব। তুমি কিন্তু বাধা দেবে না। আরিয়ানের বুকটা কেঁপে উঠল। একদিকে পরিবারের সম্মান, অন্যদিকে আনিকার এই বেপরোয়া জেদ। সে কি করবে বুঝতে পারছে না। পরদিন সকালে আনিকা খুব যত্ন করে সাজল। নীল রঙের একটা দামি ওয়েস্টার্ন ড্রেস পরে সে যখন তৈরি, আরিয়ান তখন ঘরের কোণে চুপচাপ বসে বই পড়ছিল। আরিয়ানের শান্ত ভাব দেখে আনিকা যেন আরও বেশি তাচ্ছিল্য অনুভব করল। আমি বের হচ্ছি, জাইন সিটি সেন্টারের একটা দামি রেস্টুরেন্টে আমার জন্য ওয়েট করছে। তোমার মতো কারোর সাথে ডাল ভাত খাওয়ার চেয়ে ওর সাথে ক্যান্ডেল লাইট ডিনার অনেক বেটার। আরিয়ান কোনো কথা বলল না, শুধু একবার মাথা তুলে তাকালো। সেই দৃষ্টিতে রাগ ছিল না, ছিল
একরাশ অবজ্ঞা। আনিকা গটগট করে বেরিয়ে গেল। আরিয়ানও তার কিছুক্ষণ পর নিজের বাইকটা নিয়ে বের হলো। রেস্টুরেন্টের দৃশ্য। আনিকা খুব খুশি মনে রেস্টুরেন্টে ঢুকলো, কিন্তু ভেতরে ঢুকতেই তার পায়ের তলার মাটি সরে গেল। দেখল জাইন একটা কর্নারের টেবিলে বসে আছে এবং তার হাত ধরে বসে আছে অন্য একটা মেয়ে। তারা খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে। আনিকা দ্রুত পায়ে তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। জাইন, এ কি দেখছি আমি? এই মেয়েটা কে? আরে আনিকা, তুমি? মিট মাই গার্লফ্রেন্ড রেমি। নেক্সট মান্থে আমরা এঙ্গেজমেন্ট করছি। মানে কি? তুমি না আমাকে ভালোবাসতে? আমার জন্য তুমি লন্ডন থেকে বাংলাদেশে আসলে, আর এখন বলছো এই মেয়ে তোমার গার্লফ্রেন্ড? শোনো আনিকা, তোমার মতো দেমাগি আর সেলফ সেন্ট্রিক মেয়ের সাথে প্রেম করা যায়, সংসার করা যায় না। লন্ডনে থাকতে তোমার টাকা আর রূপ দেখে তোমার পেছনে ঘুরেছি, কিন্তু তোমার ওই আমি সব অ্যাটিটিউড জাস্ট অসহ্য। রেমি তোমার মতো অহংকারী না, ও অনেক সিম্পল। তুমি আমাকে রিজেক্ট করছো এই সস্তা মেয়েটার জন্য? তোমার সাহস কত? মুখ সামলে কথা বলো আনিকা। তোমার এই দেমাগ আজ তোমাকে কোথায় নামিয়ে এনেছে দেখো। কেউ তোমাকে সহ্য করতে পারে না। ইভেন তোমার ড্যাডও তোমাকে সহ্য করতে না পেরে ওই মধ্যবিত্ত আরিয়ানের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ইউ আর জাস্ট আ লুজার। ইউ স্টুপিড! আনিকা হাত তুলল জাইনকে চড় মারার জন্য। জাইন আনিকার হাতটা শক্ত করে ধরে ফেলল। সাহস তো কম না, আমাকে চোর মারতে আসো? জাইন হাত তুলল আনিকাকে পাল্টা থাপ্পড় মারার জন্য। ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত জাইনের কবজি ধরে ফেলল। আনিকা চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু থাপ্পড়টা তার গালে পড়ল না। চোখ খুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে দ্বিতীয়বার ভাবা উচিত, বিশেষ করে সে যখন আমার স্ত্রী। ওহ, তো তুমি সেই ব্যাকডেটেড আরিয়ান? নিয়ে যাও তোমার এই দেমাগি বউকে। একে সামলানো তোমার মতো লোকেরই কাজ। আরিয়ান জাইনকে একটা ঘুষি মারতে পারত, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। সে শুধু জাইনের চোখের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ জাইন, আজ তুমি ওর চোখের পর্দাটা সরিয়ে দিলে। তবে এরপর যদি কখনো ওকে ডিস্টার্ব করো তবে ফলাফল ভালো হবে না। ফিরে আসার পথ। আরিয়ান আনিকার হাত ধরে টেনে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে এলো। আনিকা পাথরের মতো স্তব্ধ হয়ে আছে। তার সমস্ত অহংকার আজ ধুলোয় মিশে গেছে। গাড়িতে বসে আনিকা ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আরিয়ান, আমি বুঝতে পারিনি ও এমন করবে। আমি ভাবতাম ও আমাকে অনেক রেসপেক্ট করে। আরিয়ান ড্রাইভ করছে, তার মুখ থমথমে। সে আনিকার কোনো কথার উত্তর দিচ্ছে না। আরিয়ান, কিছু বলো, আমাকে বকা দাও, তাও চুপ থেকো না। আমি অনেক বড় ভুল করেছি, তোমাদের সবাইকে অনেক ছোট করেছি আমি। আরিয়ান গাড়িটা বাড়ির সামনে থামালো, কিন্তু নামার আগে ঠান্ডা গলায় শুধু একটা কথা বলল, ভুল তুমি আজ করনি আনিকা, ভুল তুমি প্রতিদিন করেছ। যখন আমার মাকে অপমান করেছ, যখন আমাদের অভাব নিয়ে হাসাহাসি করেছ। জাইন তোমাকে আজ যা বলেছে সেগুলো হয়তো তেতো সত্যি। রূপ আর টাকা দিয়ে মানুষের মন জেতা যায় না। এখন থামো, বাড়িতে মেহমান আছে, নিজের নাটক নিজের কাছেই রাখো। আরিয়ান গটগট করে ভেতরে ঢুকে গেল। আনিকা একলা দাঁড়িয়ে রইল উঠোনে। তার মনে পড়ল কিভাবে সে মায়ের হাতের শরবত ফেলে দিয়েছিল, কিভাবে আরিয়ানকে ছোট করেছিল। আজ জাইনের ওই একটা থাপ্পড় মারার চেষ্টা আর আরিয়ানের তাকে বাঁচানো, এই দুয়ের মাঝে সে নিজের আসল পরিচয়টা খুঁজে পেল। সে বুঝতে পারল যাকে সে ব্যাকডেটেড বলে ঘৃণা করত, দিন শেষে সেই মানুষটাই তার প্রকৃত সম্মান রক্ষা করেছে। বাড়ি ফেরার পর থেকেই আনিকা একদম চুপচাপ। তার সেই দাপট, চিৎকার আর কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করা সব যেন কোথায় হারিয়ে গেছে। সে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ সাজসজ্জা ধুয়ে মুছে গেছে, শুধু
চোখের নিচের কাজল লেপ্টে একাকার। নিজেকে নিজের কাছেই খুব অচেনা মনে হচ্ছে তার। সে দেখল মা রান্নাঘরে কাজ করছেন। আনিকা ধীরে ধীরে সেখানে গিয়ে দাঁড়ালো। খালামণি, আপনি কি অসুস্থ? আমি একটু সাহায্য করব? মা খুব অবাক হয়ে আনিকার দিকে তাকালো। যে মেয়ে কাল শরবতের গ্লাস ফেলে দিয়েছিল সে আজ সাহায্য করতে চাইছে। না রে মা, ঠিক আছে, তুই বরং গিয়ে একটু জিরিয়ে নে, তোর শরীরটা ভালো মনে হচ্ছে না। আনিকা কিছু বলতে চেয়েও পারল না। সে বুঝতে পারল ক্ষমা চাওয়ার মতো মুখও সে রাখেনি। বিকেলে আরিয়ান অফিস থেকে ফিরল। আগে হলে আনিকা হয়তো ফোন নিয়ে ব্যস্ত থাকতো বা কোনো কটু কথা শোনাতো, কিন্তু আজ সে নিজেই এক গ্লাস জল নিয়ে আরিয়ানের সামনে দাঁড়ালো। আরিয়ান, পানি নাও, খুব তো টায়ার্ড দেখাচ্ছে তোমাকে। আরিয়ান পানির গ্লাসটার দিকে একবার তাকালো, তারপর আনিকার দিকে। কোনো কথা না বলে সে গ্লাসটা পাশ কাটিয়ে নিজের আলমারি থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। এক ফোঁটা পানিও সে নিল না, এমনকি একটা শব্দও খরচ করল না। এই নীরবতা আনিকার কাছে চরের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে হলো। রাতের খাবারের টেবিলে আনিকা সবার পাতে খাবার তুলে দেওয়ার চেষ্টা করল। নূপুর আর মা অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। আরিয়ান দ্রুত খেয়ে উঠে পড়ল। কি রে আরিয়ান, মাছটা তো নিলি না, তোর প্রিয় তো। ক্ষুধা নেই মা, আমি আসছি। আরিয়ান একবারের জন্য আনিকার চোখের দিকে তাকালো না। সে যেন দেওয়ালের সাথে কথা বলছে, কিন্তু আনিকার অস্তিত্ব তার কাছে নেই। ক্ষমা চাওয়ার রাত 11টা। আরিয়ান ল্যাপটপে কাজ করছিল। আনিকা অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকার পর সাহস করে ঘরে ঢুকল। সে আজ নীল শাড়ি পরেছে, যেটা আরিয়ানের খুব পছন্দ ছিল বলে নূপুর একবার বলেছিল। আরিয়ান বিছানায় শুতে যাচ্ছিল, এমন সময় আনিকা তার সামনে এসে দাঁড়ালো। আরিয়ান পাশ কাটিয়ে যেতে চাইলে আনিকা তার হাতটা শক্ত করে ধরে ফেলল। আরিয়ান, প্লিজ একটা বার আমার কথা শোনো। এভাবে আমাকে এড়িয়ে যেও না। এর চেয়ে তুমি আমাকে মেরে ফেলো, তাও ভালো। আমি হাত ছাড়িয়ে নিয়ে শীতল গলায় জবাব দিলাম, তোমাকে মারার অধিকার বা ইচ্ছে কোনোটি আমার নেই। তুমি তো অনেক বড় লেভেলের মানুষ আনিকা চৌধুরী। আমার মতো সাধারণ মানুষের সাথে তোমার কথা বলাটাই তো লস। আমি ভুল করেছি আরিয়ান। আমার টাকার অহংকার, আমার রূপের দিমাগ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি জাইনকে নিয়ে যা করেছি সেটার জন্য আমি লজ্জিত। আজ যদি তুমি ওই রেস্টুরেন্টে না যেতে, তবে আমার সম্মান কোথায় গিয়ে ঠেকতো আমি জানি না। আরিয়ান চুপ করে রইল। আমি হাঁটু গেড়ে মেঝের উপর বসে পড়ি। আমি খালামণির সাথে খুব খারাপ ব্যবহার করেছি। এই বাড়ির প্রতিটি মানুষকে ছোট করেছি। আমাকে একবার ক্ষমা করো আরিয়ান। আমি আর সেই আগের আনিকা হয়ে থাকতে চাই না। আমি তোমার বউ হয়ে এই বাড়ির মেয়ে হয়ে থাকতে চাই। আরিয়ান আনিকার দিকে তাকালো। আনিকার কান্নায় আজ কোনো অভিনয় নেই। দীর্ঘ কয়েক বছরের জমানো অহংকার আজ চোখের জলে ধুয়ে যাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে আনিকার সামনে বসল। ক্ষমা আমি করার কে আনিকা? ক্ষমা চাও আল্লাহর কাছে আর আমার মায়ের কাছে। তবে মনে রেখো, বিশ্বাস কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া দিলেও দাগ থেকে যায়। আমি তোমাকে সময় দিচ্ছি, কিন্তু আগের মতো সহজ হতে আমার হয়তো অনেক সময় লাগবে। আমি আরিয়ানের হাতটা নিজের কপালে ঠেকিয়ে বলি, আমি অপেক্ষা করব আরিয়ান, সারা জীবন অপেক্ষা করব। শুধু আমার পাশ থেকে সরে যেও না। আরিয়ান কিছু বলল না, কিন্তু আনিকার মাথায় হাতটা একবার রাখল। এই স্পর্শটাই আনিকার কাছে পৃথিবীর সবথেকে বড় সান্ত্বনা হয়ে দেখা দিল। তবে আরিয়ানের মনে এখনও একটা সংশয় রয়ে গেছে। এই বদল কি সাময়িক নাকি চিরস্থায়ী? রাতটা ছিল ভীষণ নিস্তব্ধ। আনিকা মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছিল, আর আরিয়ান তার মাথার ওপর হাত রেখে জানালার বাইরে তাকিয়েছিল। আনিকার কান্নার শব্দে আরিয়ানের ভেতরের কঠোরতাগুলো একে একে ভেঙে পড়তে লাগল। সে বুঝল, যে মেয়ে নিজের ভুল স্বীকার করে হাঁটু গেড়ে বসতে পারে
তার ভেতরের দিমাগ সত্যিই চূর্ণ হয়ে গেছে। ওঠো আনিকা, মেঝেতে বসে থেকো না, ঠান্ডা লাগবে। তুমি কি আমাকে মাফ করেছো আরিয়ান? আমি কি সত্যিই এই সংসারে থাকার যোগ্য? আরিয়ান এবার আনিকার 2 হাত ধরে তাকে টেনে তুলল। আনিকার চোখের কাজল চোখের পানিতে মিশে একাকার হয়ে গেছে। আরিয়ান নিজের হাতের আঙ্গুল দিয়ে আলতো করে আনিকার চোখের পানি মুছে দিল। মানুষ ভুল থেকেই শেখে। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তোমাকে ক্ষমা করে দিলাম আনিকা। তবে কথা দাও, কখনো আর টাকা বা বংশ নিয়ে অহংকার করবে না। কারণ সম্মান মানুষের উপর থেকে আসে, দামি পোশাকে নয়। আমি কথা দিচ্ছি আরিয়ান, এখন থেকে আমি শুধুই তোমার বউ, এই বাড়ির বউ। আমার সব অহংকার আমি আজ তোমার পায়ের কাছে বিসর্জন দিলাম। সকালে ঘুম থেকে উঠে মা আর নূপুর অবাক হয়ে গেল। দেখল আনিকা খুব সাধারণ একটা সুতির শাড়ি পরে রান্নাঘরে মায়ের পাশে দাঁড়িয়ে কাজ করছে। সে নিজ হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ালো। মা হাসি মুখে আনিকার মাথায় হাত রাখলেন। বাড়ির আবহাওয়াটাই যেন বদলে গেছে। আরিয়ানের চোখে মুখেও আজ প্রশান্তির হাসি। বিকেলের দিকে আরিয়ান অফিস থেকে একটু জলদি ফিরে এলো। সে আনিকার জন্য একগুচ্ছ লাল গোলাপ আর তার প্রিয় চকলেট নিয়ে এসেছে। এই যে মিসেস আনিকা, আপনার জন্য কিছু এনেছি। আনিকা গোলাপগুলো হাতে নিয়ে বুক ভরে শ্বাস নিল। লন্ডনের সেই নামি দামি পারফিউমের চেয়েও এই দেশি গোলাপের ঘ্রাণ আজ তার কাছে বেশি মিষ্টি লাগছে। ধন্যবাদ আরিয়ান, কিন্তু আমার সবচেয়ে বড় গিফট তো তুমি। আমি কত অভাগে ছিলাম যে তোমার মতো একজন মানুষকে চিনতে ভুল করেছিলাম। আর কোনো আক্ষেপ নয়, চলো আজ ছাদে গিয়ে একটু সময় কাটাই। আজ চাঁদটা খুব সুন্দর উঠবে। উপসংহার। চাঁদের আলোয় ছাদের এক কোণে আরিয়ান আর আনিকা পাশাপাশি বসে আছে। আনিকা আরিয়ানের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। যে বাড়িটাকে কয়েকদিন আগে তার কাছে জেলখানা মনে হতো, আজ সেই বাড়ির প্রতিটি কোণা তার কাছে স্বর্গ মনে হচ্ছে। আরিয়ান জানো, জাইন আমাকে অপমান না করলে হয়তো আমি কখনোই তোমার মূল্য বুঝতে পারতাম না। অনেক সময় মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ পাওয়ার জন্যে একটা বড় ধাক্কার প্রয়োজন হয়। আমি আনিকার হাতটা নিজের হাতের মুঠোয় নেই, আর সেই ধাক্কাটাই আমাদের এক করে দিল। আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু, যেখানে কোনো দেমাগ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি সম্মান। আরিয়ান আনিকার কপালে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। আনিকা চোখ বুজে সেই স্পর্শ অনুভব করল। এক দেমাগী রাজকন্যার অহংকার আজ এক জেদি মধ্যবিত্ত ছেলের ভালোবাসার কাছে পরাজিত হলো। আর এই পরাজয়েই যেন তাদের জীবনের সবচেয়ে বড় জয় অর্জিত হলো। তো গাইস, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।